আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে যৌথ মৌলিক কোম্পানি আর্থিক বিবরণীর শেষ ক্লাস। আগামী ক্লাসে শুরু হবে হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আজকে আমি এই শেষ ক্লাসে তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে সৃজনশীল অঙ্কও রয়েছে, যে অঙ্কগুলো তোমরা বারবার করছো বা করতেছো, তারপরে আমাদেরকে বারবার দেখতে হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সোনালী কোম্পানি লিমিটেড আরটি 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে মিল এবং অন্য তথ্যগুলি দেওয়া হয়েছে। এখানে কিন্তু বুঝতে পারছো, এরপরে আছে মিল, এরপরে অফিস সরঞ্জাম, নগদ, তহবিল, প্রাপ্য হিসাব, বহির্মা, অফিস সাপ্লাইজ, প্রতিবিত অবচয়, পদীয় হিসাব, অফিস খরচ, সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, সংরক্ষিত আয়, শেয়ার মূলধন। এগুলো কিন্তু আমাকে বারবার দেখতে হচ্ছে বা বুঝতে হচ্ছে বা আমরা শিখেছি। এর মধ্যে তথ্য আছে অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ 4,500 টাকা, অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ 4,500 টাকা, অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে। অব্যবহৃত অফিস সাপ্লাইয়ের পরিমাণ হচ্ছে 4,500 টাকা। অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ 4,500 টাকা। একটু আবার শুনুন, এই যে অব্যবহৃত অফিস সাপ্লাইজ আছে, এই অফিস সাপ্লাইজের মধ্যে মনে রাখতে হবে একটা কথা, তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে কি, অব্যবহৃত যে অফিস সাপ্লাইজ আছে, এইটা অফিস সাপ্লাইজ থেকে বাদ দিতে হবে। অফিস সাপ্লাইজ খরচ যেটা আছে আমাদেরকে, আমরা আবারও বলছি, দেখো অফিস সাপ্লাইজ আছে 12,500, এরপরে এর থেকে বাদ দাও 4,500, 4,500, 4,500। তাহলে অফিস সাপ্লাইজ কত? 12,500, এর থেকে বাদ যাবে 4,500। তাহলে আমরা দেখবো যে আমাদের খরচ হয়েছে কত। তাহলে 8,000 টাকা খরচ হয়েছে। এই এই 8,000 টাকা অফিস সাপ্লাইজ খরচ, 8,000 টাকা আমরা দিব 20,000 ইউনিটে। আর অব্যবহৃত সাপ্লাই দিব কোথায়? আমাদের চলতি সম্পত্তিতে। অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করো। তাহলে ধার্য করো 5%। অফিস সরঞ্জামের উপর অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 8,000 টাকা। অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 8,000 টাকা। তাহলে আমরা দেখো অগ্রিম বীমা কত আছে? 12,000। অগ্রিম বীমা কত আছে? 12,000। এই 12,000 থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত? মেয়াদ উত্তীর্ণ হয়েছে 8,000। তাহলে আমাদের এই 8,000 টাকা খরচ হয়েছে, আর অগ্রিম বীমা হয়েছে 4,000 টাকা, যেটা যাবে কোথায়? চলতি সম্পত্তিতে। অনুপার্জিত সেবায়ের 40% সেবা দেওয়া হয়েছে। অনুপার্জিত আয় মানে অনুপার্জিত আয় তো আসলে অগ্রিম আয়, এই আয় থেকে 40% সেবা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমরা 40% সেবা দিয়েছি, 1200 টাকা। এই 1200 টাকা আমাদের আয় হয়েছে, কারণ আমরা অনুপার্জিত সেবা আয়টাকে আমরা ধরেছি, একটা কথা বারবার ধরছি বা ধরেছি, আমরা ধরেছি অনুপার্জিত সেবায় তো একটা কথা তোমাদের খুব ভালো করে জানা দরকার, অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়, আর এই আয় থেকে 40% আয় আমি তাকে সেবা দিয়ে দিয়েছি, তাহলে এইটা আমার আয় হয়েছে। এই আয়টা আমরা দিব হচ্ছে ওই যে সেবা আয়ের সাথে যোগ করব, আর অনুপার্জিত হচ্ছে চলতি অগ্রিম আয়, এটা হচ্ছে দায়, চলতি দায়। প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায় যোগ্য নয়, এটা হচ্ছে অদায়ী পাওনা। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাহলে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে,
তার অর্থ হচ্ছে শেয়ার মূল্য যা আছে তার উপরে 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা যে শেয়ার মূল্য কত আছে 1,25,000 টাকা, এই টাকার উপরে 10% তুমি লভ্যাংশ ঘোষণা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা একটু দেখে নাও বা বুঝে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। অবৈধ প্রফিট সাপ্লাইস এর পরিমাণ কত 4,500 টাকা। অফিস সরঞ্জাম উপর 5% অবচয় ধার্য করো। অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 8,000। অনুমোদিত সেবায় 40% সেবা দেওয়া হয়েছে। প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই যে বিষয়গুলো এগুলো হয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই সেবায় পরিমাণ নির্ণয় করো, আমরা করে দিয়েছি। এরপরে যা 2020 সালে 21শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কোম্পানি আইনি এবং আর্থিক অবস্থা। এইটা আমরা খুব সহজ একটা অঙ্ক। সেবায় কি বলেছিলাম, সেবার সাথে আমার 1200 টাকা যোগ হবে। কর্মকর্তিত সেবায় যে আয়টা অর্জিত হয়েছে সে আয়টা যোগ হবে। আমরা কিন্তু সেটা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সেটা দিয়ে দিয়েছি। সেবায় দেখো, সেবায় যোগ অনুপ্রাণিত সেবায়, অনুপ্রাণিত অর্জিত সেবায় 1200 টাকা, এটা আমরা দিয়ে দিয়েছি। সেবায় যোগ অনুপ্রাণিত অর্জিত, অর্জিত হচ্ছে 1200 টাকা, 1200 যোগ করলে 86,200 টাকা। এরপরে যাও আমরা সোনালী কোম্পানি লিমিটেডের আয় করি 2020 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় সমূহ নিজ সেবা আয় 86,200 বাদ হচ্ছে ব্যয় সমূহ অফিস খরচ, সাপ্লাই খরচ, বিমা খরচ, অদায়ী পাওনা, অফিস সরঞ্জামের অপচয়। একটু কথা তোমাকে জানা উচিত। নিজ সেবা আয় 86,200, বাদ হচ্ছে অফিস খরচ, সাপ্লাই খরচ, বিমা খরচ, অদায়ী পাওনা, অফিস সরঞ্জামের অপচয়, অফিস সরঞ্জামের অপচয়। তাহলে আমরা এগুলো শিখেছি বা দেখেছি বা বুঝেছি যে আমাদের এটা সহজ এবং সুন্দর। এটা কিন্তু আমরা বুঝেছি, একদম সহজ। সাপ্লাইজ খরচ থেকে ওই 8,000 টাকা বলছি, যেটা আমাদের এখানে এসেছে বা আমরা জানি, সহজ। তো শিক্ষার্থীরা, আমাদেরকে তোমাদেরকে বোঝার জন্য আমি বললাম এরপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা তো আরো সহজ। সম্পদ আছে, সম্পদে অফিস সরঞ্জাম, যে অবচয়টা আছে সেটা বাদ যাবে। এই অবচয়ের মধ্যে একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের রেওয়ামিলে পুঞ্জীবিত অবচয় আছে। যখন পুঞ্জীবিত অবচয় থাকবে তখন মনে রাখতে হবে এই পুঞ্জীবিতের সাথে নতুন যে অবচয় বা পুঞ্জীবিত অবচয় যোগ হয়ে বাদ যাবে। কারণ হচ্ছে আমরা বিগত সালে এই পুঞ্জীবিত অবচয় বাদ দিই। বিগত সালে আমরা দায়াকারে এই পুঞ্জীবিত অবচয় আমরা রেখে দিয়েছিলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পেরেছো, এটা বা বোঝার চেষ্টা করেছো, তোমাদের জন্য সহজ হয়েছে। এখন আরেকটা বিষয় আমাদেরকে জানা দরকার বা বোঝা দরকার, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলতি সম্পদ। চলতি সম্পদ হচ্ছে নগদ হবে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের মধ্যে অদায়ী পাওনা আছে, তোমরা দেখেছো অদায়ী পাওনা, সে অদায়ী পাওনা বাদ যাবে। দেখেছো অদায়ী পাওনা বাদ যাবে। অগ্রিম বিমার থেকে যে বিমাটা আমাদের অর্জিত হয়েছে সেই বিমাটা বাদ যাবে। অফিস সাপ্লাইজ সেটাও আমাদের বাদ যাবে। মোট সম্পদ আমাদের সেটা ধার্য করতে হবে। এরপর হচ্ছে দায় ও শেয়ার মালিকানা সত্তা। দায় ও শেয়ার মালিকানা সত্তার মধ্যে 2,15,000 টাকা মোট সম্পদ। দায় ও শেয়ার মালিকানা সত্তা। দায় ও শেয়ার মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন 1 টাকা, বিশিষ্ট বিলিখিত আদায়কৃত মূলধন 1,25,000 টাকা, বিশিষ্ট বিলিখিত আদায়কৃত 1,25,000। সঞ্চিতি ও উদ্বৃত্ত সংগৃহীত আয় বলতে সব উদ্বৃত্ত দেখো, প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 27 মাইনাস চলতি বছরের নিট মুনাফা, মাইনাস চলতি বছরের নিট মুনাফা। আবার বলছি সংগৃহীত আয় বণিক সহবণিক উদ্বৃত্ত,
সংরক্ষিত আয় গুণে সংরক্ষিত প্রারম্ভিক 27 প্লাস হচ্ছে চলতি বছরের নিট মুনাফা 55,200। তাহলে আমাদের যোগ হচ্ছে 82,200 মাইনাস হচ্ছে পদীয় লভ্যাংশ। পদীয় লভ্যাংশ হচ্ছে আমাদের মনে রাখতে হবে পদীয় লভ্যাংশ হচ্ছে কোনটা? পদীয় লভ্যাংশ বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা। প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে পদীয় লভ্যাংশ, এটা আমরা দিচ্ছি। এটা আমাদের মাইনাস হচ্ছে সংরক্ষিত থেকে। এটা হচ্ছে আমরা কিন্তু যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা বের করছি, যেটা আমরা লাস্ট ইয়ার প্রফিট এবং কারেন্ট ইয়ার প্রফিট দিয়ে করতাম। কারেন্ট ইয়ার প্রফিট এবং লাস্ট ইয়ার প্রফিট দিয়ে করতাম। তারপরে আমি ক্লাসে কে আচ্ছা নাসির ভাই, যে আমার ক্লাস হচ্ছে, হ্যাঁ ক্লাসটা শেষ করব। তো আমার যে খেয়ালটা হচ্ছে, যেটা বোঝার চেষ্টা করছি বা বুঝছি বা বুঝতে চাচ্ছি, সেটা হলো সংরক্ষিত আয়গুলো সমুদ্রিত প্রামুদ্রিত প্লাস চলতি বছর নিট মুনাফা, এটা গেল মাইনাস হচ্ছে পদীয় লভ্যাংশ 1,20,000 তার 10% 12,500। তাহলে এটা আমি দিয়ে দিলাম। এরপরে চলতি দায় অভিযোগ ব্যবস্থা তো তোমরা বুঝতো, পদী হিসাব, অনুকৃত সেবা বা হচ্ছে অর্জিত আয়, পদী লভ্যাংশ দিচ্ছে। এই জিনিসটা তোমাদের হয়তো বোঝার একটু কষ্ট হচ্ছে। এটা কিন্তু বাবা তোমাদের সংরক্ষিত আয়। তোমরা যদি মানে একটু আউটে একটা ওয়ার্কিং করে আসতে, তাহলে কিন্তু পারবে। ওয়ার্কিং মানে কি? আউটে ওয়ার্কিং। সংরক্ষিত আয় লাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার মানে গত বছরের আয়, গত বছরের নিট প্রফিট বা সংরক্ষিত আয়, এই বছরের নিট প্রফিট, এর থেকে কি কি ট্রান্সফার, প্রস্তাবিত লভ্যাংশটাকে ট্রান্সফার করা হয়েছে, আর কিছু নেই। এই হচ্ছে অঙ্ক, ভেরি সিম্পল একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, আমি আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি অগ্রণী ব্যাংক, অগ্রণী কোম্পানি লিমিটেড 2020 সালে 31 ডিসেম্বর তারিখে দেওয়া ছিল। অগ্রণী কোম্পানি লিমিটেড দেওয়া হলো 31 ডিসেম্বর 2020। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ অগ্রিম বীমা, বেতন, শেয়ার মূলধন, পদের হিসাব, সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অর্থনৈতিক সুনাম, বিজ্ঞাপন, প্রতিযোগিতা অবচয়, সেবায় সেবায় কমিশন সংকৃত। এটাও একটি দেখা যাচ্ছে যে এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠানে সাধারণত সেবা আয় হচ্ছে এদের মূল উপার্জন বা আয়। এর ছাড়াও কিছু আয় থাকতে পারে, কমিশন আয় থাকতে পারে, তারপরে সুদ আয় থাকতে পারে, তারপরে হচ্ছে আরো কিছু বিনিয়োগের সুদ আয় থাকতে পারে, আরো কিছু আয় থাকতে পারে। তবে মেজর ইনকাম হচ্ছে সেবা আয়। পণ্যদ্রব্য বিক্রয় করা এদের কাম্য বিষয় না, বা এরা পণ্যদ্রব্য বিক্রয় করতে চায়ও না। সো শুধুমাত্র কি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিজ্ঞাপন হচ্ছে না সেবা আয়, এটাই হচ্ছে আমাদের মূল আয়। কমিশন আয় আছে দেখছি, দেখি আমরা নিচে কি লিখেছে। সাপ্লাইজ ব্যয় 16,000 টাকা, অগ্রিম পদার্থ বিজ্ঞাপন 8,000 টাকা। সাপ্লাইজ ব্যয় 16,000। সাপ্লাইজ দেখো কোথায় আছে? সাপ্লাইজ আমাদেরকে বুঝতে হবে অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ ব্যয়, তাহলে অফিস সাপ্লাইজ 25,000, এর মধ্যে 16,000 টাকা ব্যয় হয়েছে। অফিস সাপ্লাইজ একটা সম্পদ, এর মধ্যে যদি ব্যয় হয়ে থাকে, শিক্ষার্থীরা একটু বুঝো, যদি ব্যয় হয়ে থাকে তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হচ্ছে। ব্যয় যদি হয়ে থাকে, আবার বলছি, ব্যয় যদি তোমাদের হয়ে থাকে তাহলে ব্যয়টা দিয়ে দেওয়া হচ্ছে পরিচালন খরচ, আর বাকি টাকা হচ্ছে 9,000 টাকা। এই টাকা হচ্ছে আমাদের কি চলতি সম্পদ। ওকে না? অগ্রিম পদার্থ বিজ্ঞাপন আমরা জানি, বিজ্ঞাপন দিয়েছি আমরা, বিজ্ঞাপন অগ্রিম বীমা আছে, দেখো বিজ্ঞাপন কত হচ্ছে 17,000 টাকা, 17,000 টাকা। আচ্ছা, এর সাথে অগ্রিম দিয়েছি, এই অগ্রিমটা বাদ যাবে এবং অগ্রিমটা হয়ে যাবে চলতি সম্পদ। এরপর অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে আয় আমরা বলেছিলাম যে যতটুকু উপার্জিত হয় ততটুকু হচ্ছে আমাদের আয়, বা যতটুকু আমরা কাজ করে দেই ততটুকু আয়, যতটুকু আমরা সেবা প্রদান করি ততটুকুই আয়। এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তাহলে অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে 3,000 টাকা, লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 10%।
লভ্যাংশ ঘোষণা করা হচ্ছে 10%, তাহলে ওই যে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করবে 10%। নিট আয়ের 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। নিট আয়ের 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করবে। যে নিট আয় হয়েছে সেই নিট আয়ের 20% তোমাকে সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। অবচয় ধার্য করতে হবে 10%। তাহলে অবচয়টা আমরা জানি, সঞ্চিতেও আমরা জানি। তাহলে এখানে আমাদের কি আছে? প্রস্তাবিত লভ্যাংশ এবং অনুপালিত সেবার পরিমাণ। প্রস্তাবিত লভ্যাংশ আমি বলেছি, মূলধন কত আছে দেখতে হবে। মূলধন হচ্ছে 15%। তাহলে 15% যদি হয় তাহলে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, 10% দেখো বাবা, 10% 10% হচ্ছে 5,000 টাকা হয়ে যাচ্ছে। এরপর অনুপালিত সেবা আয় পরিমাণ, অনুপালিত সেবায় 16,000 টাকা, এর মধ্যে উপার্জিত হয়েছে 3,000, তাহলে অনুপার্জিত হয়েছে কত? 13,000 টাকায় রয়েছে। এটি হচ্ছে এখানে অঙ্ক দেওয়া হয়েছে। দেখো এরপর হচ্ছে কোম্পানির আয় বিবরণী এবং উক্ত বছর উক্ত শেয়ার তারিখে কোম্পানির সংগৃহীত আয় বিবরণী দিতে হবে। একটা কথা এখানে আবার যেটা খেয়াল আসতেছে বা আমি যেটা বুঝতেছি, এখানে কিন্তু শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করার কথা উল্লেখ নাই। এমনও থাকতে পারতো যে শেয়ার প্রতি 1 টাকা, শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করছে। অনেক সময় অনেক কোম্পানি শেয়ার প্রতি লভ্যাংশটা ঘোষণা করে, সেটা কিন্তু তোমাকে ঘোষণা করতে হবে। শেয়ার প্রতি লভ্যাংশ এটা কিন্তু অনেক সময় ঘোষণা করে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে বা জানতে হবে শেয়ার প্রতি লভ্যাংশটা কি। এটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু অঙ্কটা আরো সহজ হবে এবং সুন্দর হবে। শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ মানে আপনাদের তোমাদের জন্য এখানে দেওয়া হয়নি, কেউ দেওয়া হতে পারতো যে একটা শেয়ারে 1 টাকা, তাহলে কিন্তু আমাদের এখানে 5,000 টাকা আসতো। এখানে তো শেয়ার প্রতি 50 পয়সা, তাহলে কিন্তু আমাদের 2,500 টাকা লভ্যাংশ আসতো। মৌলিক লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কে আমি দেখিনি তাই আলোচনা করলাম। নতুন একটা বিষয় থিমস, যেটা অঙ্কে দেওয়া হয়নি, এর পূর্বেও দেওয়া হয়নি, কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তাই এটা আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এরপরে আমরা যা গেলাম সংযুক্ত হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যে প্রস্তাবিত লভ্যাংশ 5,000 পেলাম, অনুপালিত 13,000 টাকা এটাও পেলাম, দেখছো পেয়েছি। এরপরে যাও তোমাদের অগ্রণী ব্যয় কমিটি অফ কোম্পানি লিমিটেড আয় বিবরণী 2020 সালে 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য। দেখো আয় সমূহ, সেবা আয় 72,000 যোগ হচ্ছে অনুপালিত থেকে অর্জিত 3,000। তাহলে একটা কথা মনে রাখতে হবে, 75,000 টাকা প্রাপ্ত কমিশন 4,000 টাকা, এই হচ্ছে 79,000 টাকা আমাদের টোটাল আয়। টোটাল আয় মনে রাখতে হবে। রিমাইন্ড প্লিজ স্টুডেন্ট, অল আওয়ার স্টুডেন্ট লিসেন, যে টোটাল আয়টা যখন তুমি বের করতে যাচ্ছ তখন তোমাকে সকল প্রকার আয়কে এখানে বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে। কেন করতে হবে? কারণ তুমি জানো যে এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো সাধারণত সিঙ্গেল স্টেপ বা ফলো করে তাদের নিট আয় বের করে। সিঙ্গেল স্টেপ, আয় থেকে ব্যয় বাদ দেয়, আর কোন স্টেপ বা এরা ফলো করে না। সো যদি তাই না করে তাহলে তো আমাদের জন্য সহজ এবং সুন্দর। আমরা এটা বুঝে ফেলেছি, আমরা এটা বুঝতে পেরেছি, আমরা পারবো। আশা করি এটা পারার কথা, সহজ এবং সুন্দর। দেখো আয় সমূহ করেছি, সেবা, অনুপালিত সেবা, অনুপালিত প্রাপ্ত কমিশন আমরা দিয়েছি। এই তিনটা যোগ করে 79,000 টাকা। ব্যয়, বেতন, বিজ্ঞাপন দিয়ে অগ্রিম বাদ দিয়েছি 9,000 টাকা। সাপ্লাই খরচ পেতাম 16,000 টাকা। অবচয় বাদ দিয়েছি, আমাদের হয়েছে 34,000 টাকা। এরপরে সংরক্ষিত আয়, আমি বারবার বলছি যে গত বছরের আয় যোগ এই বছরের আয়, গত বছরের আয় যোগ এই বছরের আয়, গত বছরের সংরক্ষিত এবার চলতি আয় যোগ করে এর থেকে কি কি বলতে হবে। এখানে প্রস্তাবিত লভ্যাংশ বলছে, অন্তর্বর্তী লভ্যাংশ আছে এবং সঞ্চিত স্থানান্তর করা আছে। প্রস্তাবিত লভ্যাংশ 5,000 টাকা এবং সঞ্চিত তহবিল স্থানান্তর 34 20% 6,800 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল 15,800 টাকা। এইভাবেই হচ্ছে আমাদেরকে
অঙ্কগুলো সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিচ্ছি। বয়সরা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিতেছি। হ্যালো বয়সরা, নাই স্যার কোশ্চেন। কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন নাই? মাই গড, কোনো কোশ্চেন নাই তো ভালো। যদি কোশ্চেন না থাকে তো অ্যাকচুয়ালি বেস্ট ফর ইউ, মানে তোমাদের জন্য কোশ্চেন না থাকলে তো কিছু করার নেই, তবে কোশ্চেন থাকা উচিত ছিল, তাই না? কোশ্চেন থাকা উচিত ছিল, আবারও বলছি কোশ্চেন থাকা উচিত ছিল। যাক, এখন আমি যাচ্ছি আর একটা বিষয়, সেটা হচ্ছে জনতা কোম্পানি লিমিটেড 2020 সালের 31 নভেম্বর। জনতা, জনতা, এটা কিন্তু জনতার বিষয়টা খুবই সহজ এবং সুন্দর। এখন যাও, জনতা কোম্পানি মিলে গেল আসবাবপত্র, প্রচলিত অপচয়, শেয়ার মূলধন, প্রাপ্য হিসাব, পদে হিসাব, বেতন, অগ্রিম ভাড়া, কমিশন প্রাপ্তি, অগ্রিম ভীমা, মণিহারি, নগদ তহবিল, ন্যায্য অতিরিক্ত সংরক্ষিত হয়, সেবায় ও লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান। এরপরে হচ্ছে বলি, হ্যালো, আমি ক্লাসের পরে বলতে, হ্যাঁ আমি একটু লভ্যাংশ প্রদান। তারপর হচ্ছে আমাদের মণিহারি, নগদ তহবিল, ব্যাংক জমাত্র, সংরক্ষিত সেবায় লভ্যাংশ প্রদান, আয়কর, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় দিয়েছি। এরপর হচ্ছে সমন্বয় সমূহ, মাসিক পদীয় বেতন 2000 টাকা, মাসিক পদীয় বেতন, বেতনটা দেখো, বেতনটা হচ্ছে 20,000 টাকা, বেতনটা হচ্ছে 20,000, মাসিক কত হলো 2000, তাহলে মাসিক যদি 2000 টাকা হয়, বছরে কত 24,000 টাকা, 24,000 টাকা। একটা কথা তোমার খেয়াল রাখতে হবে, 24,000, 24,000, আবারও বলছি 24,000, 24,000, আবারও বলছি 24,000। তাহলে 24,000 টাকা যদি হয়, একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে, বেতন হচ্ছে কত, বেতন হচ্ছে 2,000, তাহলে 24,000, কত হাজার, 24,000, তাহলে 24,000 যদি হয়, 24,000 যদি হয়, একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে, 24,000 টাকা, তাহলে এই 24,000 টাকা তুমি ভালো করে দেখো, তাহলে তোমার জন্য 4,000 টাকা গেছে, বকে আছে, যোগ করে দিবা। এরপরে মণিহারি ব্যবহৃত হয়েছে 1500 টাকা, মণিহারি ব্যবহৃত হয়েছে, অব্যবহৃত হয়েছে 1500 টাকা, অব্যবহৃত, অব্যবহৃত মানে কি, একটা কথা মনে রাখো, অব্যবহৃত মণিহারি, তাহলে মণিহারি কত, 4,500 অব্যবহৃত রয়েছে, অব্যবহৃত রয়েছে কি, তাহলে মণিহারি অব্যবহৃত রয়েছে 4,000, একটু কথা চিন্তা করো, মণিহারি অব্যবহৃত হচ্ছে 4,500 টাকা, তাহলে একটু আহ, আহ, খেয়াল রাখো যে অব্যবহৃত রয়েছে কত, 4,500, এর থেকে অব্যবহৃত 1500, তাহলে ব্যবহার হয়েছে 3,000 টাকা, কারণ 4,500 থেকে 1500 বাদ দিলে যা হবে সেটা। অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 20,000 টাকা, অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা, অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা, 20,000 কয় হাজার, অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা, তাহলে অগ্রিম ভাড়া কত, 10,000 টাকা, মেয়াদ অগ্রিম ভাড়া, সরি আমি ভুল বলেছি, অগ্রিম ভাড়া কত, 25,000, 25,000, এই 25,000 এর মধ্যে আমার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 20,000, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 20,000, অ্যাকচুয়ালি অগ্রিম ভাড়া হয়েছে কত, আমাদের 5,000 টাকা অগ্রিম ভাড়া হয়েছে, যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ঠিক ততটুকু কিন্তু আমাদের যাবে হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, ততটুকু কোথায় যাবে বাবা, ততটুকু আমাদের খরচ, বিমা খরচ হিসাবে শো করতে হবে। রিমাইন্ড অল স্টুডেন্ট প্লিজ, যে তোমাকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে যতটুকু, ঠিক ততটুকুই তোমাকে কি করতে হবে, আবার বলছি ঠিক ততটুকুই তোমাকে আমার খরচ দেখাতে হবে। এরপরে হচ্ছে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে গেল, এরপরে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ 7,000 টাকা, ঠিক লাইক যতটুকু উত্তীর্ণ হয়েছে ততটুকু তোমাকে কি করতে হবে, খরচ দেখাতে হবে, বাকিটা 10,000 টাকা, 3,000 টাকা হয়েছে, 3,000 টাকা হচ্ছে আমার কি, আমাদের অগ্রিম বিমা। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে, সেবায়ের 5% অনুপার্জিত আছে, সেবায়ের 5% অনুপার্জিত আছে, তাহলে সেবায় কত টাকা, 5,000 টাকা, একটু ভালো করে চিন্তা করো, সেবায়ের 5,000 টাকা অনুপার্জিত রয়েছে, তাহলে এই যে সেবায় হচ্ছে আছে
কি আমার অনুপার্জিত সেবা আছে, দেখো অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় আছে। এই সেবা আয়ের কত টাকা, সেবা আয়ের কি হচ্ছে এত টাকা, ৫০০০ টাকা। তাহলে এই অনুপার্জিতটুকু আমাদের সেবা আয় থেকে বাদ দিতে হবে, কারণ অনুপার্জিত আয়টা তো আমাদের আয় না, এটা অগ্রিম আয়। তাই আমাদেরকে প্রদান করতে হবে যে এটা আমরা কাজটা করিনি, এর বিপক্ষে কোনো সেবা প্রদান করিনি, সো এটা আমাকে করতে হবে। এরপরে দেখো বকেয়া বেতনের পরিমাণ, মাই গড ৪০০০ টাকা আমরা বের করে দিয়েছি। দেখো ৪০০০ টাকা। এরপরে হচ্ছে ২০২০ সালে ৩১ ডিসেম্বরকে সমাপ্ত বছর কোম্পানি আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে তোমাকে মনে রাখতে হবে শিক্ষার্থীরা, আয় বিবরণীতে করতে হবে, আয় বিবরণী করবা। এবার আর্থিক অবস্থা বিবরণী, আয় বিবরণী তো সহজ, সেবা আয় দিবা, সেবা আয় থেকে অনুপার্জিত সেবা বাদ দিবা, এরপরে কমিশন প্রাপ্তি যোগ করে দিবা। এই সেবা আয় থেকে অনুপার্জিত সেবা আয় বাদ এবং কমিশন প্রাপ্তি যোগ করে দিলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আবারও বলছি, প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, বারবার বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। বোঝার চেষ্টা করো, তোমাদের জন্য সহজ এবং সুন্দর হবে। বোঝার চেষ্টা করো, আবার বলছি সহজ এবং সুন্দর হবে, সহজ এবং সুন্দর হবে। আবারও বলছি সহজ এবং সুন্দর হবে, বুঝতে পারলে বা বোঝার চেষ্টা করলে। আবারও বলছি, বারবার বলছি, যেটা হচ্ছে আমাদের জন্য সহজ এবং সুন্দর সেটা হলো সেবা আয় বাদ অনুপার্জিত সেবা কমিশন প্রাপ্তি, সেবা আয় অনুপার্জিত সেবা কমিশন প্রাপ্তি, এটা যোগ করব, মানে অনুপার্জিত সেবা বাদ দিয়ে দুটো যোগ করে দেবো। এর থেকে বাদ দিব হচ্ছে ব্যয় সমূহ, বেতন এত টাকা ২০০০০ টাকা, যোগ হচ্ছে বকেয়া বেতন ৪০০০, এই হলো ২৪০০০ টাকা, ভাড়া খরচ ২০, বিমা খরচ ৭, মনিহারি ৪৫০০ টাকা বাদ অব্যবহৃত মনিহারি ১৫০০ টাকা। লিসেন টু মি প্লিজ, মনিহারি বাদ হচ্ছে অব্যবহৃত মনিহারি ৪৫০০০, এই ৩০০০ টাকা, আসবাবপত্র অবচয় 10% ৭০০০ টাকা, এই যোগ করে ৬১০০০ বাদ দিলে হয়ে যাবে নিট ক্ষতি। যদি কোনো প্রতিষ্ঠানে নিট ক্ষতি হয়ে যায় তাহলে একটা কথা মনে রাখতে হবে যে সংরক্ষিত আয় বিবরণীর ক্ষেত্রে আহ, মানে মনে রাখতে হবে ট্রান্সফারের কোনো সুযোগ থাকবে না যদি প্রিভিয়াস ইয়ারের প্রফিট না থাকে। পর্যাপ্ত প্রফিট না থাকলে, পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে কখনোই কোনো প্রতিষ্ঠান তার ফান্ড থেকে ট্রান্সফার করতে পারবে না, কারণ লস থেকে তো ট্রান্সফার করার সুযোগ নেই। তুমি জানো বা তোমরা জেনেছো, তোমরা বুঝেছো বা যে লস থেকে কোনো ট্রান্সফার করার কোনো সুযোগ আমাদের মাঝে নেই। আমরা এটা তোমরা বুঝতে পেরেছি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? জি, বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা দেখবো আমাদের আর্থিক অবস্থান কি করেছে। প্রিয় শিক্ষার্থী দেখো, আর্থিক অবস্থান বিবরণীতে আমরা ফার্স্ট অফ অল দেখি সম্পদ ধরেছি। সম্পদ স্থায়ী সব আসবাবপত্র বিয়োগ হচ্ছে পঞ্জীবিত অবচয় ৭ + ৭ ১৪,০০০, এই ৫৬ মাত্র ৫৬,০০০। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ চলতি সম্পদ নগদ তহবিল প্রাপ্য হিসাব অগ্রিম ভাড়া ২৫,০০০ থেকে -২০,০০০, এই হচ্ছে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়াটা আমাদের ৫,০০০ টাকা, বিমা এই ৩,০০০ টাকা, যেগুলো বলছি সেগুলোই অবৈধ মনিহারি আছে, এগুলো হচ্ছে আমরা জেনেছি এর আগে। মোট সম্পদ দায়, দায়ের মধ্যে অনুমোদিত অনুমতি ঠিক আছে। এইখানে দেখো প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে বা বিয়োগ চলতি বছরের নিট ক্ষতি কেন দেওয়া হচ্ছে, চলতি বছরের নিট ক্ষতি কেন দেওয়া থাকছে তোমাকে বুঝতে হবে। চলতি বছরের নিট ক্ষতি এবার হয়েছে প্রফিট হলে যোগ হয়, আর বিয়োগ মাইনাস হলে মাইনাস হচ্ছে কত, ক্ষতি হলে মাইনাস হচ্ছে। এরপরের থেকে লভ্যাংশ প্রদান আয়কর আমরা বাদ দিয়েছি। এইখানে আমাদের টাকা আছে 27,000, যদিও কারেন্ট ইয়ারে আমরা লস খেয়েছি, বাট তবুও আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রফিট ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আমরা বিগত সাল থেকে আমরা কি বলা হয় লভ্যাংশ প্রদান করতে পারি। এটা যদি কোনো প্রতিষ্ঠান রক্ষণশীল প্রতিষ্ঠান হয়, যে প্রতি বছর তাকে যে পরিমাণ প্রফিট দেওয়া দরকার ঠিক সেই পরিমাণ প্রফিট দিতে পারবে। কিন্তু যদিও কোম্পানি আইনে এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি লেখা নেই যে বিগত এই বছর লস হয়েছে, বিগত বছরের থেকে নিট থেকে লভ্যাংশ দেওয়া যাবে কি যাবে না,
এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া নেই। তবুও প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল অ্যাক্ট গুলো আছে সেই অ্যাক্ট গুলোতে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে কোম্পানির মূলধন থেকে কোম্পানি বিগত সালের প্রফিট থেকে অবশ্যই কোম্পানির স্বার্থে সে মুনাফা বন্টন করতে পারবে। এটা অবশ্যই উল্লেখ আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। যাক, আমরা বিষয়টা জানলাম। চলতি এরপরে চলতি দায়, ভবিষ্যৎ অবস্থা, প্রতি হিসাব, ব্যাংক জমা তথ্য, মূল্যবর্তী সেবা, বকেয়া, এগুলো আমরা জেনে ফেলেছি। এরপরে আমরা 24 সালে আমরা 24 নম্বর অঙ্কটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে লাস্ট অঙ্ক এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তোমাদের জন্য আর কোনো এই চ্যাপ্টারে কোনো অঙ্ক করা হবে না। আমরা যেটা বলছি এটা খুব সহজ অঙ্ক। এখানে সেবায়, মূল্য, অনুগত সেবায়, যদিও ভবিষ্যৎ, নগদ, গাড়ি ভাড়া, মোটর গাড়ি, এগুলো কিছুই নাই, সবই তোমরা জানো। স্পোর্টস স্পায়ার পার্টস এটা হলো যে একটা মেশিনের পার্টস, 3 লাখ টাকা স্থায়ী সম্পদ। উপযোগ ব্যয় হচ্ছে এক ধরনের ব্যয়, সেটা ইউটিলিটি, আমরা জানি বিদ্যুৎ, গ্যাস এবং পানি বিলে আমরা ইংলিশে ইউটিলিটি বলি, যার বাংলা হচ্ছে উপযোগ। আমার মনে হয় এগুলো আলোচনা আমি করে দিলাম, যে বারবার করে দিলাম। উপযোগ, আয়কর, অগ্রিম বিনিয়োগের তুমি জানো, এটা হচ্ছে পয়সার অঙ্ক, এটা হলো 20 সালের অঙ্ক, সেটা 19 সাল, এক বছরে আমাদের শুরু করতে হবে। এরপরে দেখো স্পায়ার্স এত টাকা চলতি বছর ব্যবহার হয়েছে, চলতি বছর এই ব্যবহার করা হয়েছে, এত সালের চলতি বছরে ব্যবহার হচ্ছে না, ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে খরচ হিসেবে আমরা ধার্য করে নিব, যে বা অবচয় হিসেবে ধার্য করে নিতে পারি, অবচয় হিসেবে ধার্য করে নিতে পারি। বছর শেষে অগ্রিম এত টাকা, বছর শেষে অগ্রিম বিমার পরিমাণ যদি এত টাকা হয়, তাহলে অগ্রিম বিমা ছিল 80,000 টাকা, 80,000 টাকা বছর শেষে 50,000 টাকা খরচ হয়েছে, অনুপালিত আয় এত টাকা অর্জিত হয়েছে, এটাই আয়, বাকিটা হচ্ছে অনুপালিত। মোটর 10%, মূলধনের 5% ঘোষণা, আয় করে এত টাকা সঞ্চিত ব্যবস্থা করতে হবে। এই যে সঞ্চিত ব্যবস্থা করতে হচ্ছে, এটা হচ্ছে বিষয় বলতে হবে। আর এই যে আয়করের 25,000 টাকা, আর এখানে যে আয়করটা আছে এটা সংরক্ষিত যাবে, আর এটা যাবে হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আয়কর সঞ্চিতি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের বিষয়গুলি ফার্স্ট অফ অল দিব, এরপর আয়কর সঞ্চিতি আমরা দিব আমাদের নতুন আয়কর সঞ্চিতি হিসেবে সংরক্ষিত আইনে দেখাই দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যাবে দাখিলা, সময় দাখিলা, যদিও এটা সময় দাখিলার কোনো নিয়ম নাই, তারপর দিয়েছি যে ফাইল অ্যাকাউন্টে আমরা উল্লেখ করতে পারি না, তাও দিয়েছি আমরা দিই 2-3 দফা সমন্বয় দাখিলা দেখাও। সো আমরা দিচ্ছি বিমা খরচ, অগ্রিম বিমা খরচ হিসাব, গুড ফাইন। এরপর সেবা দিয়েছি। আমার মনে হয় না যে এখানে কোনো নতুন কিছু আছে। সেবা অনুগত বিনিয়োগের সুদ বা এই যে উপযোগ ব্যয়, স্পায়ার্স খরচ, বিভাগ খরচ, এগুলো সব সহজ, তোমাদের জন্য সুন্দর। এই যে আয়কর সঞ্চিতি দেখে দিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, আয়কর সঞ্চিতি দিয়েছি। এরপরে সংরক্ষিত আয় যাও দেখি, আমরা দিচ্ছি আয়কর প্রস্তাবিত লভ্যাংশ। এই হচ্ছে আমাদের মূল অঙ্ক। আমরা আজকের মতো এখানেই এই চ্যাপ্টার আমরা ক্লোজ করতে চাচ্ছি। যদি কোনো কোশ্চেন, যদি কোনো চিন্তা থাকে, প্লিজ আমাকে বলো, আমি তোমাদের কোশ্চেন গুলো অ্যান্সার করে দিচ্ছি। এই চ্যাপ্টার আজকে এখানে শেষ করব। যদি কোনো বোঝার জিনিস, যদি কোনো মনে করো যে এই বিষয়ে তোমাদের জানা দরকার, কোশ্চেন করো, আমি সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্লিজ করো, কোশ্চেন করো। কোশ্চেন নাই? ওকে, কোশ্চেন নাই। ওকে, ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। আগামী কালকে আবার দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে। এই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।